কলেজ স্ট্রিটে আমাদের পার্টি অফিস, আমাদের যখন এসএফআই করতাম এই পার্টি অফিসে একসময় অনেক আসা হতো। তো অনেকদিন পরে রাস্তাতেই যাচ্ছিলাম, পার্টি অফিসে সংগ্রামদারা ছিল, আমাদের বাকি কমরেডরা ছিল, আড্ডা মারার জন্য একবার আসলাম। তো ঘটনাচক্রে তখন দেখা হয়ে গেল ভরতরামদার সঙ্গে। ভরতরাম তিওয়ারি এই বিধানসভা কেন্দ্রে, জোড়াসাঁকো কেন্দ্রে আমাদের পার্টির প্রার্থী, বামফ্রন্টের প্রার্থী, আইএসএফ সমর্থিত বামফ্রন্ট প্রার্থী। ভরতরামদা বহু পুরনো আমাদের পার্টির কর্মী, পার্টি সংগঠক। তো এখানে বসে বসে যা হয়, এখন যতই আড্ডা বলি, যাই বলি না কেন, ভোটের কদিন আগে আড্ডায় ভোটের কথা হবেই। তা এই কথা সে কথা বলতে বলতে সাধারণভাবে জোড়াসাঁকো এলাকা, দেখুন একটা ব্যাপার আপনারা জানেন যে এই এলাকায় দীর্ঘদিন ধরে, এমনকি আমাদের সরকার থাকাকালীনও কলকাতা এবং কলকাতার এই মধ্য কলকাতার এই অঞ্চলে আমরা সেই অর্থে কখনো কাজ করার বিরাট একটা সুযোগ পাইনি। কিন্তু এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে, অনেক জায়গা রয়েছে যেখানে কাজ করার দরকার, কাজ করা যায়। তো এইসব নিয়ে আলোচনা হতে হতে আমাদের মনে হলো যে আমাদের এই আলোচনাটা খালি আমাদের দুজনের মধ্যে কেন থাকবে, এই আলোচনাটা আরও বেশি করে মানুষের মধ্যে যদি নিয়ে যাওয়া যায়। তার জন্য ভরতরামদার সাথে এখানে একটু আড্ডা দিতে এলাম। ভরতরামদা, আপনি সবার আগে এইটা বলুন যে মানে একদম আপনার কাজের জায়গা দিয়ে শুরু করি, বা যেখানে কাজের মাধ্যমে আপনি পার্টিকেও ওখানে গড়ে তোলার কাজ করেছেন, তা হচ্ছে বড়বাজার অঞ্চল। আমাদের কলকাতা শহর এবং এক্সটেন্ডেড কলকাতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্টার, বাণিজ্যের সেন্টার, বহু মানুষের জীবন জীবিকা সেখানে জড়িত। এবং বড়বাজার বাদ দিয়ে তো কলকাতা হয় না। তো সেই বড়বাজারে আবার ইদানিংকালে বড়বাজারের এরকম অনেক ঘটনা আমাদের সামনে এসে, আগুন লেগে গেছে, এই হয়েছে সেই হচ্ছে, মানে বিভিন্ন কারণে খবরে আসে, এবং সেই কারণগুলো খুব একটা সুখের কারণ নয়। না না, একদম। তো আপনি বলুন যে ওখানে সমস্যা কি, এবং খালি সমস্যা না, তার সমাধান কি? निश्चय। सबसे बड़ी बात, जब हम बड़ा बाजार में, मतलब मेरा जन्म बड़ा बाजार में हुआ और उन बड़ा बाजार की गलियों में मेरी परवरिश हुई, और जब मैं बड़ा बाजार की गलियों से जब निकलता हूँ, जो एक हृदय स्थल कहा गया है कि कलकत्ता पश्चिम बंगाल का हृदय स्थल है और कलकत्ते का हृदय स्थल बड़ा बाजार, और बड़े बाजार के व्यवसाय से पूरे बंगाल के हृदय की धड़कन कम और बेसी होती। आज वो हृदय की धड़कन बंद होने के कगार पर खड़ी है। ऐसी परिस्थितियां हैं कि जो व्यापारी सुबह दुकान खोलते हैं और रात में जब दुकान को बढ़ाते समय हिसाब मिलाते हैं, तो उनके मुनाफा की बजाय उनको चिंता मिलती है। वो मुनाफा तो दूर की बात रही, चिंता जरूर मिलती है। और आज जब कहाँ वाम मोर्चा की सरकार के दौरान दुकानें बढ़ रही थी, 1 से 2, 2 से 4, आज स्थिति ये है शत्रु भाई कि दुकानें किसी तरह बचाई जा रही है, धंधा बंद हो जा रहा है, और इसका असर सिर्फ व्यापारियों पर नहीं पड़ रहा। जो लाखों श्रमिक वहाँ काम कर रहे थे, उन पे भी वो उनकी नौकरी जा रही है। जो वहाँ के जो लोग खरीदार करने आ रहे थे, उनको वो ভ্যারাইটিয়া नहीं मिल रही। কারণটা কি মনে হয়? কারণ এটাই যে ওখানে একটা দল বিশেষের, মানে গুন্ডা বাহিনী, ব্যাপারীরা বলছে তোলাবাজি, হ্যাঁ তোলাবাজি, যে हम मेहनत से नहीं डरते, लेकिन इस सिस्टम से डर रहे हैं। एक सिस्टम बन गया पिछले 15 वर्षों के अंदर में कि व्यापारियों के साथ में जो तोलाबाजी का काम हो रहा है, और उस खाली सिर्फ एक दल विशेष के लोग ही ये नहीं कर रहे हैं, वहाँ सरकारी कर्मचारियों की भी मनमानी चल रही है। আচ্ছা, हाँ, थाना वाले, जीएसटी वाले, तमाम सरकारी व्यवस्था, वो उनको बेईमान समझते हैं। এখানে একবার আপনাকে ইন্টারাপ্ট করছি, তারপর হ্যাঁ, আমরা আবার বলেন। এইটা আবার ফিরবো আবার এই হ্যাঁ। বড়বাজারের যে মানে পরিকাঠামোগত এই বিষয়টা, যেহেতু জিএসটিটা আপনি মেনশন করলেন। আচ্ছা, এই এখনকার এই যে জিএসটি স্ট্রাকচার যেটা হয়েছে, হ্যাঁ। এইটা বা এর আগে যখন নোট বাতিল হলো, তারপর জিএসটি যেটা হলো, তা এই ধরনের ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, হয়তো একটু বড় ব্যবসায়ীও কিন্তু স্বাধীনভাবে ব্যবসা করছে, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস পার্সন যারা, তাদেরকে কিভাবে এটা এফেক্ট করেছে? এফেক্ট মানে ধন্যা যে শেষ হয়ে যায়, সেটাই তো আমি বলতে চাই। এই জিএসটির জন্য, জিএসটির জন্য মানে ওরা যারা গ্রাম থেকে লোকরা এসছে, কিনছে আর বিক্রি করছে, তাদেরকে একটা হিসাব কিতাব রাখতে হচ্ছে। ও ধন্যা করবে, কাজকর্ম করবে না, একটা হিসাব কত পার্সেন্ট কত কি, তা ওরা করছে। বাঁচার জন্য ওরা যত দরকার আছে করছে, কিন্তু মানে আমি যে বলতে চাইছি যে ওরা এই মেহনত করতে ঘবরাবার ওদের নেই, কিন্তু এই যে কামাই নেই, তারপরে গুন্ডাবাজি, আর এই যে সরকারি কর্মচারী যা ওদেরকে মানে চাকর হিসাবে ব্যবহার করছে, বেঈমান বলছে, যেরকম কথা করে, মানে যে ওরা একটা বেআইনি কাজ করছে কিংবা ওরা চোর আছে, কিন্তু আমি জানি ওরা চোর নয়। ওই পশ্চিম বাঙ্গালের একটা রিডের হাড্ডি আছে। ঠিক।
रीढ़ की हड्डी है, वो उस व्यापार को बढ़ा करके पूरे पश्चिम बंगाल की उन्नति को वो लोग आगे ले जा रहे हैं। ठीक। और उसको चोर समझना मतलब पूरे पश्चिम बंगाल के व्यापार को नष्ट कर देना। लेकिन इन सब के बावजूद आशा है, अभी मैं घर घर जा रहा हूँ, दुकान दुकान मिल रहा हूँ, वो कहते हैं बहुत बड़ी भूल रही है, इस बार हम लोग वामपंथियों को जान लाएंगे। আমাদের সলিউশনটা মানে ধরুন আমি বলছি বড় বাজারে এই আগুন লাগা, ওখানে তার মানে সত্যি কথা বলতে এখন রাস্তা দিয়ে হাঁটতে ভয় করে, যেভাবে তার ঝোলে নিশ্চয়ই। অ্যাক্সিডেন্ট, হ্যাঁ মানে বৃষ্টির সময় তো যে পোল আছে তার মধ্যে খুলা ছেড়ে দিয়েছে, যে তার দিয়ে কারেন্টটা লোহার পিলারতে চলে আসে, আর লোকরা যদি স্পর্শ করে না, স্পর্শ বিদ্যুৎ স্পর্শঘাতে ওরা অনেক লোকরা মারা গেছে বড় বাজারে। আর ডেইলি মানে আমি দেখছি যে খবর কাগজ যদি আপনি খুলবেন, কোনো না কোনো এরকম যে আজকে ওখানে ছোট আগুনে লাগলো না বড় হলো। হ্যাঁ হ্যাঁ, এই বাগড়ি মার্কেটে মানে 2 মাস 3 মাস যেহেতু ফায়ার ব্রিগেড যে পারমিশন না দেয়, ওরা বিজনেস করতে পারবে না, ইলেকট্রিক সাপ্লাইটা সরবরাহ হয় না। এ নিয়ে আমরা এক সময় নাগরিক সম্মেলন দিয়ে খুব বড় আন্দোলন করলাম। मनोहर दास कटरा आग ही लागे छिलो और अनेक बहुत जगह आग लगी, तो हम लोगों ने आंदोलन किया और ये सुनिश्चित करने के लिए वाम मोर्चा की सरकार थी, वहाँ पर हम लोगों ने ये दावी किया, उन्होंने हमारी बात को सुनी और कलाकार स्ट्रीट जगमोहन मल्लिक लेन के अंदर में गाड़ी की कम से कम इमीडिएट 107 जो ওখানে পৌঁছে দিতে পারি। আর ওর থেকে বড় কথা আমরা বিগ ল্যাডারটা ওখানে ব্যবস্থা করেছি, काहे कि यहाँ पर तो 5वां तल्ला 7-7 तल्ला की बिल्डिंगें हैं, कंजेस्ट घनीभूत इलाका है। और दूसरे यहाँ पर जो काउंसिलर और जो विधायक और ये लोग जब भी इन्होंने उस जगह को उन वासिंदों के लिए माने अच्छे के लिए नहीं बल्कि पैसे के नाम पर उन्होंने बेचा। दूसरी बात, आज की जो परिस्थितियाँ हैं वो ये परिस्थितियाँ में आ गई है कि व्यापार व्यवसाय समाप्ति के कगार पे। जो बड़ा बाजार में हम लोगों को 2-2 घंटे लगते थे गाड़ी को पार करने में, वो आज खाली पड़ा है, तो व्यवसाय खत्म हो गया। व्यवसायी अगर जिस राज्य का व्यवसाय समाप्त है तो वो राज्य आगे नहीं बढ़ सकता। हम लोगों ने, हमारे मुख्यमंत्री बुद्धदेव भट्टाचार्य ने सिंगूर के अंदर में कारखाने की परिकल्पना की और वो हम लोग काफ़ी हद तक ले जा चुके थे। लेकिन इस टीएमसी की जो ममता दीदी, आप मुझसे ज़्यादा बेहतर जानते हैं किस प्रकार से कुचक्र करके इन्होंने उस कारखाने को न केवल हटाया, बल्कि उससे ज़्यादा दोषी मैं मानता हूँ नरेंद्र मोदी को, जो गुजरात के मुख्यमंत्री थे। वो आकर के इस कारखाने को, टाटा को समझा करके कारखाना वहाँ ले गए। हो सकता था टाटा रख लेता, लेकिन ये जो आज 2 करोड़ 4 करोड़ नौकरी हम देंगे, कल तो तुमने हमारे बच्चों के मुँह से निवाला छीन कर तुम गुजरात ले गए। आज तुम बोलते हो हम नौकरी देंगे। अभी कुछ दिन पहले वो आई है दिल्ली की मुख्यमंत्री रेखा गुप्ता जी, 2500 रुपया देंगे, 3000 देंगे। उन्होंने तो वादा किया था दिल्ली की जनता से कि आप जो है सरकार में लाइए, हम पैसा देंगे आपको। आज कितने दिन हो गए, महीनों बीत गए, अभी तक वहाँ की जनता पूछ रही है क्या हुआ। ये मिली जुली ममता और मोदी, ये इस देश का नहीं बल्कि चंद पूंजीपतियों के दलाल हैं। बोलते कुछ है, करते कुछ है, और देश की जनता इनसे त्राही त्राही कर रही है। लेकिन एकमात्र वामपंथी हैं जो एक विकल्प दे पा रहे हैं, लेकिन रुपए के धन बल पे, भाजपा धन बल पे और टीएमसी बाहुबल पर और सीपीएम नैतिक बल पर लड़ाई लड़ रही है। हमारा नैतिक बल निश्चित रूप से इन दोनों बलों पर भारी पड़ेगा और हम जीत हासिल करेंगे। নিশ্চয়ই এই একটা যেটা কথা উনি বললেন, আমার মনে হয় এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে বড় বাজারে যে মানুষেরা ব্যবসা করেন তারা ব্যবসা তো করেনি, তাদের যদি ব্যবসার অবস্থা যে খারাপ হয় তাদের বা তাদের পরিবারের ওপর এটা তো একটা চাপ তো বটেই, কিন্তু প্রশ্নটা খালি আরবান ট্রেডারের নয়, প্রশ্নটা আরবান কনজিউমারের। নিশ্চয়ই বড় বাজার বা এই ধরনের যে বাণিজ্য কেন্দ্রগুলো রয়েছে, যে ব্যবসাগুলো রয়েছে, যদি এই ব্যবসায়ীরা শেষ হয়ে যায়, যদি এই দোকানগুলো শেষ হয়ে যায়, যদি হোলসেল মার্কেট শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একমাত্র বিগ ক্যাপিটালিস্ট ছাড়া একজন কনজিউমার, একজন ক্রেতারও জিনিসপত্র কেনার কোনো জায়গা থাকবে না। আজকে বড় বাজার থেকে যে জামাটা হয়তো 100 টাকা 150 টাকায় একজন পাড়ার দোকানদার কিনে নিয়ে যাচ্ছে,
এবং সে তার উপর তার নিজের একটা লাভ রেখে 250 টাকায় বিক্রি করছে, কালকে যদি বড় বাজারের এই হোলসেল মার্কেটটা না থাকে তাহলে আমার পাড়াতেও আমি 250 টাকার না, জামাটা পাবো না। পাবেন। তার থেকে বড় কথা, আমি যদি আজকে ভাবি যে আমি একটা অন্য কোনো একটা প্যান্টলুন্স থেকে কি ওয়েবসাইট থেকে কি অন্য কোনো অনলাইনে শপিং করে কারোর থেকে একটা জামা কিনবো, আজকে হয়তো আমি কিনছি, তার কাছ থেকে আমি জামাটা কিনতে পারছি, সেটা আমার সাধ্যের মধ্যে রয়েছে। তার কারণটা হচ্ছে তাকে বড় বাজারের সঙ্গে কম্পিট করতে হচ্ছে। সেও জামাটার দাম 2000 টাকা করতে পারবে না, কেননা সে জানে আমি যদি জামাটার দাম 2000 রাখি তাহলে একটা লোক 200 টাকা 250 টাকা দিয়ে বড় বাজার থেকে কিনবে, বড় বাজার থেকে কিনবে বা তার পাড়ার দোকান থেকে কিনবে। যে মুহূর্তে এই পাড়ার দোকান শেষ হয়ে যাবে, যে মুহূর্তে বড় বাজার শেষ হয়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু অনলাইনেও যে জামাটা আজকে 700 টাকায় পাচ্ছেন সেটা কিন্তু অনলাইনেও 1200 টাকায় কিনতে হবে, 1400 টাকায় কিনতে হবে, কারণ কম্পিটিশন থাকবে না। তখন তার কাছে কিন্তু আমার তো আর কোনো জায়গা নেই যাওয়ার, তখন সে যা দাম চাইবে সেই দামে আমায় কিনতে হবে। অতএব ব্যবসাকে বাঁচাতে হবে, এই ব্যবসাদারদেরকে বাঁচাতে হবে, যাতে করে কিনা খালি তাদের পরিবার নয়, যে মানুষটা নিজের পরিবারের জন্য জামা কিনছে, বই কিনছে, শীতকালে একটা কম্বল কিনছে, সেও যেন সেটা সুলভে কিনতে পারে, তার জন্য এবং পরিকাঠামোকে রক্ষা করতে হবে। 90-এর দশকে যে প্রভিশনগুলো ছিল না, বিজ্ঞান প্রযুক্তি আজকে আমাদেরকে সেই প্রভিশনগুলো দিয়েছে। আজকে ইলেকট্রিকের তারগুলোকে আজকের দিনে কনসিল ওয়্যারিং করা, সেগুলোকে আজকের টেকনোলজিতে সেগুলোকে মেনটেন করা, আমি চাইলেই বড় বাজারকে আজকে সাইজে বাড়াতে পারবো না। যখন বড় বাজার তৈরি হয়েছিল ব্রিটিশ আমল থেকে, তখনকার কলকাতা আজকের কলকাতা এক নয়, কলকাতা ঘিঞ্জি হয়েছে, চারপাশে বড় শহর তৈরি হয়েছে। বড় বাজারটা এখন এক্সপ্যান্ড করা যাবে না, কিন্তু বড় বাজারকে রেখেই তার আজকের দিনে টেকনোলজিকে ব্যবহার করে তার যে পরিকাঠামো, তার যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে আজকের দিনে ডেভেলপ করা যায়। কিন্তু এটা করবে ডাকে আমি রাত দিন আমার কাটমানি তোলাবাজির কথা হিসাব করব, আমি হিন্দু মুসলিম লড়িয়ে দিয়ে 4টে ভোট পাওয়ার হিসাব অঙ্ক করব, নাকি আমি সত্যি সত্যি ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব? আপনারা সুযোগ দিন, আপনাদের দেওয়া সুযোগ আমরা বহুদিন এখানে পাইনি। যদি আপনারা সেই সুযোগ একবার দিয়েছেন, আমরা চেষ্টা করব এই কাজগুলো যেগুলো করা সম্ভব, আমরা সোনায় মুড়িয়ে দিতে পারবো না এলাকাকে, কিন্তু যেটা দরকার, যেটা করা সম্ভব আজকের দিনে দাঁড়িয়ে, সেটা করার চেষ্টা সৎভাবে যাতে আমরা করতে পারি। এটা আমরা সব সময় ওদেরকে ব্যাপারীর কাছে আমরা দাঁড়িয়ে এটা কথা বলছি, আর ওরা অ্যাকসেপ্ট করছে, আর এটা আমরা নিশ্চয়ই করব। এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র বেঙ্গল রেনেসার এপিসেন্টার। এইখান থেকে 19 শতকে ইউরোপের বাইরে পৃথিবীর প্রথম রেনেসার ধাত্রীভূমি হচ্ছে আজকের যে জোড়াসাঁকো কেন্দ্র। এখন দেখবেন তৃণমূলের মিটিং মিছিল দেখলে এখন আমাদের মাঝে মধ্যে মনে হয় মমতা ব্যানার্জির ভাষণ শুনলে যে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর সবাই ওনার দলের পার্টি মেম্বার ছিল, সেই রামকৃষ্ণ তৃণমূল, রবীন্দ্রনাথ তৃণমূল, সবাই তৃণমূল ছিল। কিন্তু যেটা ঘটনা তা হচ্ছে যে এই জোড়াসাঁকো কেন্দ্রের মধ্যে যেমন ঠাকুর বাড়ি আছে, রাজা রামমোহন রায়ের বাড়ি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি, এরকম আরও অসংখ্য হেরিটেজ বিল্ডিং, হেরিটেজ স্ট্রাকচার, তাদের স্মৃতিধন্য সেই সমস্ত বাড়ি রয়েছে। কিন্তু সেইগুলোর অবস্থা, বেশিরভাগেরই অবস্থা এখন অত্যন্ত খারাপ। তাও জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা যেহেতু ওটা রবীন্দ্রভারতী ক্যাম্পাসের সঙ্গে কিছুটা যুক্ত আছে ইত্যাদি রয়েছে, তাও এক প্রকার মেনটেন্যান্স আছে, কিন্তু বাকি বাড়িগুলোর তো অবস্থা অত্যন্ত খারাপ, খুব খারাপ। এইটাকে নিয়ে আপনার কি ভাবনা বা আমাদের কি পরিকল্পনা? আমাদের ভাবনা মানে যেটা আপনি বললেন, আমি একমত। এরা মনীষীদের যারা এই বাঙালকে মানে অন্তত পুরো বিশ্বব্যাপী খ্যাতি এটা পেয়ে গেছে, কেশবচন্দ্র সেন, ব্রহ্ম সমাজের রবীন্দ্র সারণীতে রইল ঠাকুর বাড়ির কাছে, আর এই রাজেন্দ্র মল্লিক বাড়িটাও রয়েছে, অনেক এরকম মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি পরবর্তীকালে এখানে ছিলেন। মানে আমরা এই গর্ববোধ যে এরা মনীষীরা এই অঞ্চলে, জোড়াসাঁকো অঞ্চলে উনি থেকেছে, আর ওদের বাড়ি বাসস্থান কিংবা ওদের কার্যস্থান যেভাবে জেনশীল হয়ে যাচ্ছে, আর এই বিজেপি আর তৃণমূল দুটাই মানে মনে পড়ছে যে ওদের, যেটা আপনি বললেন যে ওদের পার্টি মেম্বার, আর মানে নাম ভাগাবার জন্য এরা তৎপর। কিন্তু আজ 15 বছর থেকে মমতা ব্যানার্জি সরকারে রয়েছে, কিন্তু এইসব হেরিটেজ বিল্ডিংয়ের জন্য কোনো কিছু বাজেট অ্যালট নেই, কোনো কিছু মানে চিন্তা ভাবনাই নেই। আমরা কিন্তু এটা চিন্তা ভাবনার মাথায় রয়েছে। পরপর আমরা বলেছি যে আমাদের পশ্চিমবঙ্গের এই রেনেসার যেটা আমাদের ঐতিহ্য রয়েছে, তাকে আমরা নতুন প্রজন্মের যারা রয়েছেন, বাচ্চারা আসবেন, ওরা কি জানবে যে আমাদের এই ভূমিতে, এই এলাকায় কারা কারা হয়েছিলেন, তাদের পরিচয় করাবার জন্য অনেক দরকার আছে। এর জন্য আমরা এটা বলছি। আরও আমরা মানে নিজের স্তরে যেটা যাটুকুই হোক আমরা ওদেরকে সাপোর্ট করছি। অনেকরা সক্ষমও আছে, তাকে বিভিন্ন মানে কর্পোরেশন আর এদের মানে ওরা
পারমিশন দেননি। ওদেরকে আমরা সাহায্য করেছি যে ঠিক আছে তোমরা যদি নিজে, অনেক অর্গানাইজেশন আছে তারা নিজের টাকা চাঁদা তুলে কিংবা ওরা করতে চাইছে, তাকেও মানে বিভিন্ন পারমিশন নামে ওরা ওকে রুখতে চেষ্টা করে। তাও আমরা মানে গিয়ে কর্পোরেশন বিল্ডিংতে লড়ে দাঁড়িয়ে ও পারমিশনটা আমরা করলাম। আর যতটুকু আমাদের সংগঠন থেকে হলো সেটা আমরা চাঁদা তুলেও ওদেরকে দিলাম যে এই জিনিসটা বাঁচুক, আমাদের নতুন প্রজন্মের এদের সঙ্গে সাক্ষাৎকার হোক। এই আমরা চাইছি যে এটা যদি আমরা ক্ষমতায় আসবো সরকার দিকে দিয়ে এটা আমরা করতে চাই। বড়সন্দা আর একটা বিষয় যেটা গোটা খালি কলকাতা আমি বলবো না, আমাদের রাজ্যের প্রতিটা শহর, এমনকি মফস্বল শহর, ডিস্ট্রিক্ট টাউন যেগুলো রয়েছে, গঞ্জ এলাকাগুলোর ক্ষেত্রেও এখন এটা একটা বাস্তবতা। তা হচ্ছে ইললিগাল কনস্ট্রাকশন। এবং তৃণমূল কংগ্রেসের আমলে ইললিগাল কনস্ট্রাকশন মানে এখন লিগাল কনস্ট্রাকশন করাটাই এটা অপরাধ হয়ে গেছে। একদম তো এখন এবং এই মধ্য কলকাতা এমন একটা এলাকা, স্বাভাবিক কারণেই এখানে হয়তো রাস্তাগুলো সল্টলেকের মতো চওড়া নয়, এমনকি একদম মানে কি বলবো, কোচবিহারের রাস্তা যেরকম চওড়া, যে অর্থে প্ল্যান্ট কোচবিহার, সেই অর্থে মধ্য কলকাতা প্ল্যান্ট নয়। 350 বছর পুরনো শহর, তখন শহরটা যেভাবে ডেভেলপ করেছিল তাতে আজকে যেরকম এখানে গণেশচন্দ্র এভিনিউ, সেন্ট্রাল এভিনিউ রয়েছে, চওড়া রাস্তা রয়েছে, তেমন আবার বেশিরভাগ রাস্তায় সরু গলি, পাড়ার মধ্যেঘাট রাস্তা এইগুলো আছে। এমতাবস্থায় এই ইললিগাল কনস্ট্রাকশনের ফলে এই পাড়াগুলোর ওপর চাপ বাড়ছে। জলের নিকাশি থেকে শুরু করে রাস্তাঘাট, গাড়ি রাখার সুযোগ সুবিধা থেকে শুরু করে মানুষের চলাফেরা, বাজার বসা, এই সব কিছু কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে। এবং যেগুলো হচ্ছে একটা ক্রমশ একটা মানে খুব সাবহিউম্যান কন্ডিশনের ব্যাপারগুলো চলে যাচ্ছে, জায়গাগুলো চলে যাচ্ছে। তো এই ইললিগাল কনস্ট্রাকশন, এবং এর সঙ্গে আমরা জানি যে এটাকে আটকানো খুব একটা সহজ হচ্ছে না, তার কারণ তাহলে সরাসরি তৃণমূলের সাথে টাকা পয়সা সম্পর্ক রয়েছে। তৃণমূলকে পয়সা দিয়ে, তৃণমূলের কাউন্সিলরদেরকে পয়সা দিয়েই এই কাজগুলো হয়। একেবারে রেট ঠিক করে দেবো আছে, থানাকে কত টাকা দিতে হবে, ছাদ ঢালাইয়ের আগে কাউন্সিলরকে কত টাকা দিতে হবে। যেহেতু তাদের সরাসরি টাকা পয়সার স্বার্থে জড়িত আছে, সেহেতু এটা মানে অনেকটা আনাটাসেটলি চলছে। এইটাকে আটকানোর জন্য বা এক্ষেত্রে আমাদের কি করণীয় আছে, জোড়াসাঁকো স্পেসিফিক বিশেষ করে কি পরিকল্পনা আছে আপনি বলুন। সত্যিকে এটা আপনার কথায় সহমতি জানাতে এটা আমি বলতে চাইবো যে ঠিক একদম সঠিক কথা আপনি বললেন যে এটা একে আটকানো অনেক বড় কথা। এই তৃণমূল এমএলএ ছিলেন যিনি মিস্টার বিবেক গুপ্তা, তারই একজন কাউন্সিলর প্রিয়াল নাকি এরকম কোনো কাউন্সিলর রয়েছিলেন। বিবেক গুপ্তা তৃণমূলের এমএলএ ছিলেন না বিজেপির এমএলএ ছিলেন, উনি নিজেও ভালো করে জানেন না। হ্যাঁ এটা ঠিক। ওই মিস্টার প্রিয়াল চৌধুরী না কি রকম উনি রয়েছেন, উনি বললেন যে ইনি স্কোয়ার ফিট এমএলএ আছে, কে একে টিকিট দিয়ে দিয়েছে, এটা তো এমএলএ হওয়ার লাগলো। একদম সঠিক কথা যে এরা সব লোকরা মিলে, তার মধ্যে এটা নয় যে বিজেপি বাদ গেছে, এটাও একটা বড় কথা। এই যে দুজন মিলে মানে একটা এরকম সিস্টেম তৈরি করেছে, একজন তো বিধায়ক হওয়ার টাকা নেবে, একজন বিজেপির কাউন্সিলর হওয়ার জন্য টাকা নেবে, থানা তো নিশ্চিত রূপে। এটা মনে রাখবেন, এটা এমন একটা এলাকা যেখানে কিনা বামফ্রন্ট সরকারের সময়ও বিজেপির কাউন্সিলর একবার দুবার জিতেছেন, তৃণমূলের জোট প্রার্থী হিসেবে জিতেছেন। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র পর্যন্ত হয়েছেন তৃণমূলের পুরোপুরি মীনা দেবী পুরোহিত। মানে ববি হাকিম যখন মানে তৃণমূলের কাউন্সিলর, তখন মীনা দেবী পুরোহিত তখন বিজেপির কাউন্সিলর। সুব্রত মুখার্জির আমলেই, আমার যদি খুব ভুল না হয়, ডেপুটি মেয়র হয়েছিলেন সুব্রত মুখার্জির সময়। সুতরাং এইখানে কিন্তু যে কথাটা বললেন ভরতরামদা, এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ কথা। মনে রাখবেন, এই যে সততার বাণী ছড়িয়ে বেড়াচ্ছে বিজেপি, জোড়াসাঁকোর মানুষ জানেন যে বিজেপি টাকা পয়সার জায়গা থেকে কত সৎ। মানে তৃণমূল রাজ্যে ক্ষমতা এসে যা চুরি করেছে, বিজেপি একটা ওয়ার্ডের কাউন্সিলর হয়ে তৃণমূলের সঙ্গে হাতে হাত মিলিয়ে সেই চুরি এখানকার মানুষ দশক ধরে দেখছে। এখন 23 নম্বর ওয়ার্ডে একটা 18 নম্বর হাসপাতাল লেন একটা বাড়ি, তার লিফট নাম করে পুরো মানে আমি বলছি 2-3 কোঠায় জায়গাটা চোখ, তাকে অবৈধ নির্মাণ চলছে। কাউন্সিলরকে পত্রকাররা যখন জিজ্ঞাসা করলেন যেটা এটা আপনি কাউন্সিলর আছেন, আপনি কি ব্যবস্থা নিয়েছেন, উনি ওনার বক্তব্য হচ্ছে যে আমি তো চিঠি পাঠিয়ে দিয়েছি কর্পোরেশন আর পুলিশও কে এসে রুকুক, কিন্তু যে করছে কাজ সে কিন্তু ওনার অফিসে সবসময় বসে কাজ থাকে। যে কন্ট্রাক্টর, যে সিভিল ওয়ার্কার যে কাজ করছে ওনারই অফিসে বসে থাকে, আর রাত্রিবেলায় ওই টিএমসি অফিসে গিয়ে বসে থাকে।
তাতে এটা বোঝা পড়া হয় যে এরা দুজন মিলে, হ্যাঁ সামনে দেখা হয় না কিন্তু মাঝখানে মিডলম্যান আছে, তার এইসব ব্যবস্থাটা করে। এটা মানে ধ্রুব সত্য এ টাকা আমাদের বামপন্থে দেখুন বিকাশ দা ছিলেন, তার আগে আমাদের সরকার রাজ্য সরকার ছিল, নতুন বাড়ি হলো কিন্তু হ্যাঁ বাড়ি হলো কিন্তু একটা আইন মেনে একটা রাস্তায়, যেহেতু আমরাই সে সময় একটা আন্দোলন করলাম যে রাজীব গান্ধী বলে গেলেন যে কলকাতা ইজ আ ডাইং সিটি, আমরা চার্জ করি 1827 কোটি টাকা নিয়ে ডিওয়াইএফআই থেকে আমরা এক রেল ভরে আমরা গেছিলাম দিল্লি যে 2827 টাকা দেন, আমার 6% আমাদের রোড রয়েছে কলকাতা, ডাইং সিটি নেই, এটা জীবন্ত শহর, আর আপনারা যে কেন্দ্রীয় সরকার থেকে আমাদের পাওনা সেটা আপনারা দিচ্ছেন না, আর আবার এসে আমার বুকে দাঁড়িয়ে বলে যাচ্ছেন যে আমরা ডাইং সিটি। তাকে আমরা নিয়ে একটা বৃহৎ আন্দোলন করেছিলাম, কিন্তু যেহেতু আমরা সবসময় শাসনে নেই, তাও কিন্তু আমরা 24/7 365 দিন 15 বছর থেকে নয়, তাও কিন্তু আমরা রোডে আছি, পাড়ায় আছি, গলিতে আছি, বাড়ি বাড়ি আছি তাদের সমস্যা নিয়ে। বিরাট সমস্যা আবেগ নির্মাণে আমরা শাসনে এলে নিশ্চিত আজকেও আমরা রুখতে যাই, কিন্তু শুনছে না, থানা টাকা নিয়ে বসে আছে, কর্পোরেশন বিক্রি হয়ে আছে, বলার কি, বলার কিছুই নেই। একটা আইনগত যত লড়াই হচ্ছে আমরা করতে পারি, আমরা তো গুন্ডা বদমাশ ক্রিমিনাল নয়, এরা তো সেটাও করে। এরা যদি নতুন বাড়ি লিগালি যদি হয়, লিগালি হয় তাহলে ওখানে যায় যে আপনার কি পারমিশন আছে, ওরা যদি দেখায় তার ওই প্ল্যানটা কেড়ে নিয়ে যায়, বলে এই কাজটা আমরা করব। এটাও একটা সিন্ডিকেট, কলকাতায় টাকা দিতে হয়। হ্যাঁ, আমি কলকাতায় বাড়ি আমি করব, আপনার বাড়ি আপনি করতে পারবেন না, এটা আজকের পরিস্থিতি। শত্রুপ কোথায় আছো, বড় বাজারে বিভৎস রূপ হয়ে গেছে। দেখুন একটা কথা এখানে বলছি, আমরা কমিউনিস্টরা কখনো মনে করি না যে প্রমোটিং কোনো বেআইনি কাজ। একটা সমাজে যেরকম 5 রকম পেশার মানুষ থাকবেন, কেউ কলেজে পড়াবেন, কেউ সাংবাদিকতা করবেন, কেউ হয়তো ব্যবসা দোকান থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে, কেউ শিক্ষকতা করবেন, সেই রকম কিছু মানুষ প্রমোটিং করবেন, বিল্ডিংও তৈরি করবেন, আর 5টা পেশার মতো এইটাও একটা সম্মানজনক পেশা। আমাদের লড়াই যারা প্রমোটিং করছেন, যারা ইট বালি সিমেন্ট সাপ্লাই করছে তাদের সঙ্গে না। যেরকম অনেকে জামাকাপড় সাপ্লাই করেন দোকানে, অনেকে ওষুধ সাপ্লাই করেন, সেই রকম কেউ কেউ ইট বালি সিমেন্টও সাপ্লাই করবে, ওগুলো তো আকাশ থেকে পড়বে না। সুতরাং এই ব্যবসাগুলোকেও কিন্তু অনেকে এমনভাবে কথা বলেন, অনেক মিডিয়া থেকে শুরু করে অনেক তথাকথিত শিক্ষিত মানুষ এমনভাবে কথা বলেন যেন এই ব্যবসাগুলোই কোনো খারাপ ব্যবসা, তা কখনো না। আমাদের লড়াই প্রমোটিংয়ের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই যারা ইট বালি সিমেন্ট সাপ্লাই করে তাদের বিরুদ্ধে নয়। আমরা পরিষ্কার বলছি, এটা ভরতচন্দ্রও বলছিলেন, আজকের তারিখে আপনি যদি জোড়াসাঁকোয়, কলকাতায় কি পশ্চিমবাংলার যে কোনো শহরে আপনি যদি একটা বিল্ডিং তৈরি করতে চান, একজন প্রমোটার যে মানুষ তাকে বলছি, আপনাকে আজকে স্কোয়ার ফুট মেপে টাকা দিতে হচ্ছে কাউন্সিলরকে, টাকা দিতে হচ্ছে থানাতে। আপনাকে ইলিগাল বিল্ডিং করতে হচ্ছে কেন? আপনাকে একটা এক্সট্রা ফ্লোর তুলতে হচ্ছে কেন? 2টো এক্সট্রা ফ্লোর তুলতে হচ্ছে কেন? নিচে পারমিশন ছাড়া আপনাকে একটা কমার্শিয়াল স্পেস করতে হচ্ছে কেন? করতে হচ্ছে তার কারণটা হচ্ছে আজকে 1000 স্কোয়ার ফিট যদি আপনাকে ছাদ ঢালাই করতে হয়, তাহলে 300 টাকা 400 টাকা কাউন্সিলরকে, 300 টাকা 400 টাকা থানায় স্কোয়ার ফিট অনুযায়ী আপনাকে দিতে হচ্ছে। একটা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি করলে সেখান থেকে 8 থেকে 10 লাখ টাকা আপনার পকেট থেকে চলে যাচ্ছে খালি ঘুষ দিতে, কাউন্সিলরকে দিতে, থানাকে দিতে। ভরতরাম তিওয়ারিকে আপনারা জেতান, আপনারা বামপন্থীদেরকে জেতান, এই টাকাটা আপনার বাঁচবে। আপনি প্রমোটিং করবেন, আপনি বিল্ডিংস তুলবেন, আপনি ইট বালি সিমেন্ট সাপ্লাই করবেন, আপনাকে সিপিআইএম এর বিধায়ককে, আপনাকে সিপিআইএম এর কাউন্সিলরকে একটা 9 পয়সা দিতে হবে না। আমরা জিতলে আপনাকে থানাতেও একটা 9 পয়সা দিতে হবে না। আপনাকে জোর করে ইললিগাল 2টো ফ্লোর তুলতে হবে না। লিগাল, আপনি ইললিগাল 2টো ফ্লোর তুলে আজকে যা প্রফিট করছেন, আপনি লিগালি প্রমোটিং করে এর থেকে বেশি প্রফিট আপনি করবেন। নিশ্চয়ই আপনার পরিশ্রমের টাকা আপনার ছেলে মেয়ে খাবে, কোনো নেতার ছেলে মেয়ে খাবে না। আমাদের লড়াই কোনো যে মানুষ ব্যবসা করছেন তার সঙ্গে নয়, আমাদের লড়াই যারা তোলাবাজি করছে তার সঙ্গে। আরও ভালো করে শান্তিতে মাথা উঁচু করে প্রমোটিং, বিল্ডিং তৈরি, ইট বালি সিমেন্ট সাপ্লাইয়ের ব্যবসাটাও যাতে ভালো করে করতে পারেন, তার জন্য বামপন্থীদেরকে আপনারা জেতান। এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের মধ্যে আছে এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। এই জোড়াসাঁকোর মধ্যে আছে এশিয়ার প্রথম মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ। হেয়ার স্কুল থেকে শুরু করে, মানে বিদ্যাসাগরের স্মৃতিধন্য সংস্কৃত কলেজ থেকে শুরু করে একটার পর একটা কলেজ,
বিশ্ববিদ্যালয়, স্কুল, সরকারি স্কুল, এই জোড়াসাঁকো কেন্দ্র একটা সময় বঙ্গ সমাজের শিক্ষার রাজধানী ছিল, বা একটা সময় কেন বলবো, আজও হয়তো তাই। কিন্তু গোটা বাংলার সাথে সাথে এই জোড়াসাঁকোর ক্ষেত্রেও এটা বাস্তবতা। আমরা ভাগ্যবান, আমরা এমন একটা সরকার পেয়েছি যে সরকার বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করে যে আমরা 8,200টা সরকারি স্কুল বন্ধ করছি। আমরা এমন একটা সরকার পেয়েছি যে সরকারের শিক্ষামন্ত্রী আনন্দবাজার পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বলেন যে যদি চাউমিন খেতে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে লোকে টাকা খরচা করে বেশি করে, যদি ভালো জামাকাপড় কিনতে বেশি করে টাকা খরচা করে, তাহলে ভালো এডুকেশনটাও যে বেশি টাকা খরচা করবে সে কেন পাবে না। অতএব এমতাবস্থায় আমাদের রাজ্যের শিক্ষা যা হওয়ার ছিল তাই হয়েছে। এই আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই রাজধানীতে বসে হরকান্দা আপনাকে জিজ্ঞেস করছি, আপনি এইটা সম্পর্কে বা আমাদের দৃষ্টিভঙ্গি কি, বামপন্থীদের কি দৃষ্টিভঙ্গি, কি করণীয় উচিত, কি করার সুযোগ আছে, যদি আপনার কথাগুলো আপনি বলেন। पश्चिम बंगाल का ही नहीं बल्कि भारत का सौभाग्य रहा कि हम लोगों के इस पूरे कलकत्ते के अंदर में ये सरस्वती का ज्ञान का केंद्र हम लोगों को प्राप्त हुआ। और जो अवस्था आज मूलभूत समस्याएं स्कूल और कॉलेज में समाप्त कर दी गई है। बच्चे जब पढ़ने जा रहे हैं तो उनको बैठने के लिए बेंच नहीं है, शिक्षकों के लिए बोर्ड नहीं है, पंखे नहीं है, और जो सबसे बड़ी बात है पढ़ाने के लिए शिक्षक नहीं। और हम सब इस बात से अभिज्ञ है कि पिछले दिनों में हम सब के यहाँ पश्चिम बंगाल के शिक्षा मंत्री पार्थो चटर्जी जिस प्रकार से शिक्षकों की नौकरी को आर्थिक आधार पर बिक्री कर दिया गया, एक तरह से मैं कह सकता हूं कि अशिक्षित लोगों को, बच्चों को, आने वाले बच्चों को शिक्षित करने के लिए और जो चाकरी बिक्री करके अशिक्षित लोगों को यहाँ नियुक्त किया गया है, ये एक भयावह परिस्थिति है। लेकिन दूसरी तरफ हम इस बात को जानते हैं कि कोई भी लोकतांत्रिक सरकारी कदम नहीं उठा सकती, लेकिन एक निरंकुश और तानाशाही सरकार हर समय ये चाहती है कि यहाँ के बच्चे शिक्षित न हो, यहाँ की जनता शिक्षित न हो, यहाँ के लोग हमारे से क्वेश्चन न करें, और उसके लिए शिक्षा व्यवस्था को ही समाप्त कर देने का कुचक्र ये लोग कर रहे हैं और बहुत हद तक कामयाब हुए। जैसा कि भाई शत्रुघ्न ने बताया कि हम पैसा देकर चाइनीज के लिए दे सकते हैं, कपड़ा पहनने के लिए अधिक पैसा दे सकते हैं, तो पढ़ाई के लिए क्यों नहीं? लेकिन उसके पीछे ये बात नहीं है, ये मनसा नहीं है कि हम अच्छी पढ़ाई के लिए अच्छी जगह आर्थिक सहयोग करें, बल्कि उसके पीछे ये मनसा है कि वो जो कोचिंग चलाने वाले लोग शिक्षा को बेचने का जो काम है, ये उस शिक्षा को आर्थिक रूप से दोहन करने का इनका जो मिशन है कि हम जो कुछ बड़े लोग हैं उनके पैसे से हम अपना रोजगार कर सकें, शिक्षा को हम बेच सकें। स्थिति बड़ी भयावह है। इस परिस्थिति में मैं खड़ा रह करके सिर्फ एक ही बात कह सकता हूं कि इनका स्लोगन इन्हीं पर लागू है, पलटानो दरकार, ने सीपीएम सरकार चाहे सीपीएम सरकार। ये सीपीएम विगत 34 वर्षों में, आप लोगों को जानकारी मैंने है कि नहीं मैं नहीं जान पा रहा हूँ, लेकिन स्कूलों की व्यवस्थाओं को सुधार करने के लिए जब मैं नया पार्टी के अंदर में आया था तो मुझे कहा गया था, दायित्व दिया गया था सरकार की तरफ से, जो रिपेयरिंग के पैसे आते थे, जो व्यवस्थाएं होती थी, आप जाइए, जा करके देखिए स्कूलों में सही रूप से उनका प्रयोग हो रहा है कि नहीं। सर्व शिक्षा का एक अभियान चालू हुआ। रात में श्रमिकों को, क्योंकि दिन भर वो लोग काम करते थे जीविकोपार्जन के लिए, रात के अंदर में हम लोग उनको इकट्ठा करते थे, हमारी पार्टी ऑफिसों में उनको हम लोग शिक्षित करते थे, साक्षर बनाते थे, उनको हिसाब किताब कराना सिखाते थे कि तुम्हारी मजदूरी कितनी होती है, तुम जोड़ना सीखो। वो इतना बड़ा कामयाब था कि हम लोगों ने शिक्षा के विस्तार को जब पूरे बड़ा बाजार अंचल में किया, उसका सुपरिणाम ये निकला कि 23 नंबर वार्ड जो हमारे विपरीत वो राजनीतिक रूप से था, वहाँ पर हम लोगों ने काउंसिलर को निर्वाचित करने में सफलता पाई। और यही श्रमिक वर्ग के लोग, यही मध्यम वर्गीय के लोग, यही जनसाधारण जनता ने हम लोगों को वोट दिया। उसके बाद तो मानो सिलसिला सा चल निकला। हम लोगों ने सुधांशु सिल को विधायक बनाया, हम लोगों ने सुधांशु सिल को वहाँ से एमपी बनाया, उसके बाद में हम लोगों ने इनको परिमल विश्वास को वहाँ से विधायक बना। एक सिलसिला सा चल पड़ा। ये सरकार कभी नहीं चाहती है कि लोग शिक्षित हो,
क्योंकि ये उनको गुलाम बनाना चाहते हैं। ये चाहते हैं कि हम जो कह दिए वही मान लीजिए। हम लेकिन चाहते हैं कि जनता शिक्षित हो, हमसे भी क्वेश्चन करे। हम भी अगर गलत रास्ते में हैं तो हमको भी चेताए, हम उससे भी पूछे कि आप ये ऐसा क्यों कर रहे हैं। हमारा एक ही मकसद है कि जनता सचेतन हो। जनता सचेतन होगी तो देश बढ़ेगा। देश बढ़ेगा, हम अपने दल के लिए, अपने लिए नहीं, बल्कि इस देश की उन्नति के लिए सोचते हैं। वामपंथी हमेशा पूरे विश्व के कल्याण की बात करते हैं। दूसरा कोई दल आप बता सकते हो तो मैं आपके सामने ये चैलेंज करता हूँ, वो अपने स्वार्थ की बात करते हैं, हम साधारण जनता की बात करते हैं। उनका प्रश्न ये होता है कि भूखे को रोटी दूं, हमारा प्रश्न ये होता है कि भूखा क्यों है। उसको हम रोटी बाद में देंगे, जरूर देंगे, भूखा है रोटी देंगे, लेकिन वो भूखा क्यों है, उस मूल बात को हमको इंगित करना। अशिक्षित क्यों, शिक्षा उसका अधिकार है। बाबा साहब अम्बेडकर की कल जयंती गई। बाबा साहब अम्बेडकर ने इस बात को कहा कि शिक्षा एक शेरनी का दूध है और इसको जो पीता है वो शेर की तरह दहाड़ता है। तो ये शेर की दहाड़ने वाली बंगाल की जनता आज पंगु हो गई है। आज उनकी चेतना का मान समाप्त हो गया। कल जो बंगाल के बारे में कहा जाता था कि आज जो बंगाल सोचता है कल पूरा भारतवर्ष सोचता है, वो था शिक्षा और चेतना का मान। मनीषियों ने यहाँ पर ऐसे कार्यक्रम चलाए जिससे पश्चिम बंगाल की जनता की चेतना के मान को बहुत अग्रगति प्राप्त हुई थी। आज लेकिन जब हम शेष भारत में जाते हैं तो हमें सिर नीचा करके, सिर झुका करके ये बात का अपमान बोध झेलना पड़ता है कि आज आपके बंगाल में क्या हो रहा है। इन विगत 15 वर्षों में बंगाल गर्त में जा चुका है। हम जब भी शासन में जनता, निश्चित रूप से मैं घर घर जा रहा हूँ और पूरे पश्चिम बंगाल से भाई शत्रुघ्न ज़्यादा बता पाएंगे, जो एक आशाओं की लहर चल रही है, वो लहर पश्चिम बंगाल के विधानसभा यानी कि इस राज्य की सबसे बड़ी पंचायत, वहाँ पर यहाँ की जनता की बात की चर्चा होगी, उनके सुख दर्द की, दुख दर्द की चर्चा होगी, उनके शिक्षा की चर्चा होगी, उनके बच्चों के निवालों की चर्चा होगी कि यहाँ के बच्चे यहाँ पढ़े लिखे और यहाँ पर कामकाज की व्यवस्था हो और वो यहीं पर नौकरी करें, यहाँ पर व्यवसाय करें और अपने अभिभावकों के संग में एक सुनियोजित एक बहुत बेहतर जिंदगी को और इस कलकत्ता शहर को और उन्नति की ओर ले जाए। यही अब वामपंथियों का सपना है और निश्चित रूप से ये सपना पूरा होगा। उस समय के जो शिक्षा मंत्री थे प्राप्त बसु, उन्होंने इस बात को उद्धृत करते हुए ये कहा था कि जल्दी आपको अच्छी चीज़ चाहिए, अच्छा खाना चाहिए तो आप पैसा दीजिए, अच्छे कपड़े पहनने हैं तो आप पैसा खर्चा करिए, अच्छी शिक्षा चाहिए तो आप पैसा खर्चा करिए। और जो हम लोगों ने अनुभव किया, जो फेलोशिप है वो ख़त्म कर दी, स्कॉलरशिप है वो ख़त्म कर दी और बात करते हैं कि इस राज्य का विकास हो, यहाँ की शिक्षा की उन्नति हो, कदापि नहीं। ऐसी नीतियों से शिक्षा का बढ़ाव नहीं बल्कि झुकाव होगा, शिक्षा समाप्त